আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড, 4 জন খালাস। 50,000 সৌদি প্রবাসীর ভিসা ও আকামার মেয়াদ শেষ হচ্ছে আজ। সরকারের কিছুই করার নেই বললেন মন্ত্রীরা। নিয়োগদাতার সঙ্গে যোগাযোগের পরামর্শ। একাদশ সংসদে সরকারি দলের একচ্ছত্র ক্ষমতা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে মতটি আইবির। সংসদকে কার্যকর করতে নিরপেক্ষ নির্বাচনের সুপারিশ। বাবরি মসজিদ ভাঙচুর মামলার রায়ে আদভানি সহ সব আসামি খালাস। হামলা পরিকল্পিত ছিল না বলছে ভারতের বিশেষ আদালত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড ও 4 জনকে খালাস দিয়েছে আদালত। বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এর আদালত এই রায় ঘোষণা করেন। এই মামলার প্রধান আসামি নয়ন বন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। রায় সন্তোষ প্রকাশ করেছেন রিফাত শরীফের স্বজনরা। রিফাতের স্ত্রী মিন্নির মৃত্যুদণ্ড হওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন মিন্নির পিতা মোজাম্মেল হোসেন কিশোর। চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে একদিন আগের থেকেই বরগুনা শহর জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকাল 8:45টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের মোটরসাইকেলে চড়ে আদালতে আসে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। সকল আসামির উপস্থিতিতে বেলা 11:30টার দিকে মামলার রায় পড়া শুরু করেন বিচারক। রায়ে রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, রিফাত ফরাজি, রাব্বি, মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত, রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় ও হাসান সহ 6 আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইমুন এবং মুসাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিফাত শরীফের বাবা দুলাল শরীফ সহ তার স্বজনরা। যে রায় দিয়েছে সেই রায় আমি মনে করি খুবই ভালো রায় দিয়েছে, আমি সন্তুষ্ট এবং এই রায় তারা অবশ্যই জেনে শুনে দিয়েছে, তদন্তে যেতে পাইছে সেটাই তারা রায় দিয়েছে। রাষ্ট্রপক্ষ পুরোপুরি সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে কি প্রমাণিত হয়? এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় কেউ অন্যায় করে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে মাস্তানি করে কেউ পার পায় না। অন্যদিকে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর এবং তার আইনজীবী জানিয়েছেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তারা। এটা একটা অনাকাঙ্ক্ষিত রায়। এই রায়ের প্রতি আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা রায়কে সংক্ষুব্ধ হইয়া অবশ্যই আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং আমরা বলবো খুব দ্রুত মিন্নির অভিভাবকদের পরামর্শতে খুব দ্রুত সহিমত নিয়ে তারা উচ্চ আদালতে যাতে আপিল করে। এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে মুসা বন্ড এখনও পলাতক রয়েছে। বরগুনা সরকারি কলেজের সামনে 2019 সালের 26 জুন কিশোর গ্যাং বন্ড বাহিনী রিফাতকে কলেজের সামনে প্রকাশ্যে কোপায়। সেদিন বিকেলেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রিফাত শরীফের। 27 জুন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তাদের মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক আসামি এবং 14 জন অপ্রাপ্তবয়স্ক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 50,000 সৌদি প্রবাসীর ভিসা ও আকামার মেয়াদ শেষ হচ্ছে আজ। নিয়োগদাতার সঙ্গে যোগাযোগ না থাকায় এদের অনেকেই মেয়াদ বাড়াতে পারছেন না। তাই 4 দিনেও একজনও দূতাবাসের আবেদন করেননি সার্ভিস সেন্টারের মাধ্যমে। এদিকে যাদের ভিসা ও আকামার মেয়াদ অল্প দিন আছে তাদের আগে টিকিট দেওয়ার দাবি প্রবাসীদের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, আটকে পড়া প্রবাসীদের সমস্যার সমাধানে ডাটা ব্যাংক তৈরি করছে মন্ত্রণালয়। টিকিটের জন্য সৌদি প্রবাসীদের অপেক্ষার শেষই হচ্ছে না। ফ্লাইট কম থাকায় চাহিদা অনুযায়ী টিকিট দিতেও পারছে না বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স। 2 এয়ারলাইন্সের তথ্য মতে সৌদিয়া 70,000 আর বিমানের 30,000 রিটার্ন টিকিটধারী রয়েছেন। 30 সেপ্টেম্বর ভিসা ও আকামার মেয়াদ শেষ হচ্ছে এদের প্রায় অর্ধেক প্রবাসীর। আমরা 60 জন আছি ছুটিতে, আজকে লাস্ট ডেট। তো এর মধ্যে মাত্র 3 জন গেছে, আর 57 জনে আমরা
যাইতে পারে না। যে মার্চ থেকে লোক নিতেছে, তো মার্চ থেকে লোক নিতেছে, আমি তো পিছনের দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমি 1 মাসের ভিতর পড়তেছি না। লিগেল আইসি বিনা শর্তে আমরা যেন লিগেল ভাবে ওখানে আবার চলে যেতে পারি। এখন আমাদের দোষ একটাই, যদি আমরা বাংলাদেশ ভালোবাসা বাংলাদেশ বিমানের টিকিট কাটে আসছি, যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটে আসলাম তাহলে তারা ঠিকই যাইতে পারতাম, তারা যাইতেছে। সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনেও একই চিত্র। যাদের নিয়োগদাতা বা কফিলের সাথে ভালো সম্পর্ক রয়েছে তারা মেয়াদ বাড়াতে পারলেও অন্যরা বিপাকে। আমার মালিকের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর আমি বললাম যে তুই এক কাজ কর, আমাকে 1-2 মাস ছুটি বাড়াই দে। 11টার সময় আমার ফোন করে বললো যে আমি তোর ছুটি 2 মাস বাড়াই দিচ্ছি। কফিলটা ফোন দিচ্ছি, কফিল বলতে 10,000 রিয়াল পাঠাও, তারপরে আমি আমার মেয়াদ বাড়াই দেবো। 4 তারিখ বলতেছে টুকিং দিব, 4 তারিখ যে টুকিং দেবো এটা আমরা কি নিশ্চয়তা। এদিকে ঢাকায় দূতাবাসের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য 31টি প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্ত, কিন্তু 27 সেপ্টেম্বরের পর এখন পর্যন্ত একজনও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন করেননি তাদের কাছে। না, এরকম ফুলফিল ডকুমেন্টস নিয়ে এখনও কেউ আসতে পারেন নাই। যারাই আসছেন আমরা সবার কাছে এমবাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছি, তারা এগুলো ফিল আপ করে আসলে আমরা সার্ভিস দিতে পারবো, আমরা সেভাবেই কথা বলেছি। আটকে পড়া এই প্রবাসীদের কার কবে ভিসা ও আকামার মেয়াদ শেষ হচ্ছে বা কী ধরনের সমস্যা রয়েছে সেই তালিকা করতে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সিস্টেমটা কেমনে সেট আপ করবো আর খুব দ্রুত গতিতে, বিকজ এটা একটা ডাটাবেস করতে হবে। তো অ্যাজ সুন অ্যাজ আমরা যদি এইদিকে রেডি হয়ে যাই, আমরা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবো। আবার এটা ফলস আশা যে না জাগায়, আমরা ওটা যে একটা পথ বের করার জন্য আমরা কিন্তু তথ্য চাইব। মন্ত্রী বলেন, ভিসা ও আকামা সংক্রান্ত সমস্যা থাকলে সেটি সমাধান করতে হবে নিয়োগদাতা বা কফিলের মাধ্যমেই। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। আটকে পড়া সৌদি ফেরত প্রবাসীদের জন্য সুখবর দিতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, সৌদি আরবের নিয়োগদাতা যদি তাদের না নিতে চায় তাহলে বাংলাদেশ সরকারের কিছু করার নেই। আটকে পড়াদের নতুন গন্তব্য খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন, যারা আকামা ও ভিসার মেয়াদ বাড়াতে পারবেন, গত মার্চের নতুন ভিসা রিইস্যু হলে তারাও যেতে পারবেন। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব থেকে ফেরত আসেন অনেক প্রবাসী। ভিসা ও আকামার মেয়াদ শেষের দিকে থাকায় গত কয়েকদিন থেকে তারা জড়ো হচ্ছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল সৌদি আরব আকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে। তাতেও আশ্বস্ত না হয়ে টিকিট ও ভিসার দাবিতে এখনও অনিশ্চয়তায় দিন কাটছে সৌদি ফেরতদের। এ অবস্থায় বাংলাদেশ থেকে কর্মী নেয় এরকম 10টি দেশের কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। এতে অংশ নেন প্রবাসী কল্যাণ মন্ত্রীও, যেখানে সৌদি ফেরত প্রবাসীদের নিয়ে বেশি আলোচনা হয়। অনুষ্ঠানের পর মন্ত্রী জানান, এসব প্রবাসী সৌদি আরব ফিরে যেতে পারবেন কিনা তা নির্ভর করছে ওই দেশের নিয়োগকারী প্রতিষ্ঠান ও কফিলদের ওপর। যে চাকরি দিবে সে যদি চাকরি না দেয় তাহলে তো যেতে পারবে। ওখানে আপনি কি বলেন, কি করতে পারবে? রাস্তায় নামার কোনো কারণ নাই, তারা দে শুড লুক ফর নিউ জব। মন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সপ্তাহে সৌদি আরবে 20টি ফ্লাইট যাবে। আশা করেন যারা কফিলকে ম্যানেজ করতে পেরেছেন তারা সবাই যেতে পারবেন। মার্চে তারা করেছিল 25,000-এর মতো, তাই তো বললো, এখন আবার নতুন করে এগুলো করতে হচ্ছে, সবগুলো রি ইস্যু করতে হবে। আই এম অলওয়েজ হোপফুল, বাট দেন যে অন্য সাইডটাও কিন্তু মাথার ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু রাখতে হয়। হোপফুল থেকেও আগে হয়তো নাও হতে পারে, এই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মন্ত্রীরা জানিয়েছেন, গত কয়েকদিনে 5.5 থেকে 6,000 কর্মী সৌদি আরব চলে গেছেন। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে তিনি কথা জানান। এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সপ্তাহে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষা নেওয়া গেলে শিক্ষার্থীরা 4 সপ্তাহ সময় পাবেন, তবে পরীক্ষা না নেওয়া গেলে কি পদ্ধতিতে তাদেরকে উত্তীর্ণ করা হবে সেটি নিয়ে কাজ চলছে। অবশ্যই শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের অভিভাবক সকলেরই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা বিষয়টি দেখছি। তার পাশাপাশি শিক্ষা জীবন যেন বড় আকারে ব্যাহত না হয়, তার জন্য আমাদের পক্ষে যা যা কিছু করণীয় আমরা সেগুলোও করবার চেষ্টা করছি। এইচএসসি পরীক্ষা নেবার আমাদের সকল প্রস্তুতি
সবকিছু আমাদের 16 আনা আছে। এই আজকে হলো বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। আমি আশা করছি আগামী সপ্তাহের সোম মঙ্গলবারের মধ্যে আমরা এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আমাদের পরিপূর্ণ পরিকল্পনা একেবারে তারিখ সহ আমরা আপনাদের সামনে ঘোষণা করতে পারবো। কাজে এই মুহূর্তে বলছি শুধু আমাদের সমস্ত রেঞ্জ অফ পসিবিলিটিস, একেবারে আমরা পরীক্ষা নিলে কতটুকু পরীক্ষা আমরা নেব, সেই পরীক্ষাটা কি পদ্ধতিতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সংসদ কার্যক্রমে তাদের একচ্ছত্র ক্ষমতা জোরদার হয়েছে এবং তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এতে সংসদে নিয়ম রক্ষার সংসদে পরিণত হয়েছে। সংসদকে কার্যকর করতে বাস্তবিক অর্থে অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, 70 অনুচ্ছেদ সংশোধন করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। 2019 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একাদশ জাতীয় সংসদের প্রথম থেকে পঞ্চম অধিবেশন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সংসদে 61% ব্যবসায়ী, আইনজীবী 13%, অন্যান্য পেশার 21% আর মাত্র 5% সংসদ সদস্য রাজনীতিক। 5টি অধিবেশনের কোনোটিতেই বিরোধী দলের সদস্যরা সংসদ বর্জন কিংবা ওয়াকআউট করেননি। প্রতি কার্যদিবসই ছিল কোরাম সংকট। সব মিলিয়ে কোরাম সংকট ছিল 19 ঘন্টা 26 মিনিট। এতে ক্ষতি 22 কোটি 28 লাখ টাকারও বেশি। সদস্যদের গড় উপস্থিতি ছিল 67%। একাদশ সংসদে এক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সৃষ্টি হয়েছে এবং যার ফলে সংসদীয় কার্যক্রম একচ্ছত্র ক্ষমতার সুযোগ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আমরা সার্বিকভাবে বলতে পারি যে 5টি অধিবেশনের প্রত্যাশিত পর্যায়ে কার্যকর ছিল না। অনেকটাই আনুষ্ঠানিকতা সংসদ হিসেবে আমরা এই মেয়াদে আমরা দেখতে পেয়েছি। বিরোধী দল থাকলে বিরোধী দল বর্জন, সংসদ বর্জন করে, সেই সংস্কৃতিটা আমাদের কাছে অগ্রহণযোগ্য ছিল। বর্জন এখন বন্ধ হয়েছে, কারণ সত্যিকার অর্থে কার্যকর বিরোধী দল বলতে যা বুঝায় সেটি আমাদের কাছে নেই। প্রতিবেদনে জানানো হয়, সংসদীয় কমিটিগুলো কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। সংসদকে কার্যকর করতে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়। জাতীয় সংসদ নির্বাচন বাস্তবিক অর্থেই অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, তা যখনই হোক না কেন। এবং সেটি নিশ্চিত করা না গেলে আমাদের জাতীয় সংসদ সত্যিকার অর্থে তার ভূমিকা পালন করতে পারবে না। কার্যকর বিরোধী দল বা তার কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে প্রযোজ্য যে রাজনৈতিক সংস্কার, সেটি অপরিহার্য। অধিবেশনে অমনোযোগিতা ও অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে স্পিকারের ভূমিকার ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিনা দোষে কারাভোগ করা পাটকল শ্রমিক জাহালমকে 1 মাসের মধ্যে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেছেন, গাফিলতি থাকলেও সোনালী ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছে। দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাহালম। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকার জালিয়াতির 26টি মামলার জন্য আবু সালেকের বদলে জেল খাটতে হয় ভুল আসামি পাটকল শ্রমিক জাহালমকে। তার বিনা দোষে কারাভোগের খবর প্রকাশ পায় একটি দৈনিকে। গত বছরের 28 জানুয়ারি প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। উচ্চ আদালতের নির্দেশে ওই দিনই মুক্তি পান জাহালম। পরে জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন উচ্চ আদালত। ব্র্যাক ব্যাংকে 15 লাখ টাকা কম্পেনসেশনের জন্য মামলা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে দেওয়ার জন্য বলেছেন। অ্যান্টি কারাপশন কমিশন দুদককে ওয়ার্নিং দিয়েছেন যে এটা হবে শেষ কেস, যাতে দ্বিতীয়বার জাহালমের মতো কোনো নির্দোষ ব্যক্তি বিনা অপরাধে এরকমভাবে জেল কাটতে না হয়। আমার লাইব্রেরি 3টা বছর হারিয়ে গেছে, এটা তো আমি ফেরত পাবো না। মাননীয় হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এটাই যেন শেষ ঘটনা হয়। প্রথম তারা ইনভেস্টিগেশনের দায়িত্ব পেল, উচিত ছিল অভিজ্ঞদের দেওয়ার জন্য। এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ইন ফিউচার আরও কষাস হবে এবং যখন লোকবল নিয়োগ হবে, যখন আইও নিয়োগ হবে, আইওদেরকে দায়িত্ব দেওয়া হবে পার্টিকুলার কেস ইনভেস্টিগেশনে, দে শুড বি কষাস।
দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,২৫১ জনে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে ১৩,৪০৪টি নমুনা পরীক্ষায় ১,৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩,৬৩,৪৭৯ জন। মারা যাওয়া ৩২ জনের মাঝে ২৪ জন পুরুষ এবং ৮ জন নারী। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৮৯ জন। মোট সুস্থ হয়েছেন ২,৭৫,৪৮৭ জন। দেশে করোনা শনাক্তের হার ১০.৭১%, সুস্থতার হার ৭৫.৭৯ এবং মৃত্যুর হার ১.৪৪%। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের গৃহবধূ গণধর্ষণের ঘটনায় মাহফুজুর রহমান মাসুমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে শাহপরান থানা পুলিশ তাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই সময় আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। গত সোমবার সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে সিলেট এমসি কলেজ এলাকায় ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। গাজীপুরে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম শেখকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গত ২১ সেপ্টেম্বর সকালে ওই অসুস্থ পোশাক শ্রমিককে হাসপাতালে নেবার কথা বলে নুরুল ইসলাম শেখ তাকে তার বাংলো বাড়িতে নিয়ে যায়। পরে ওই নারী শ্রমিককে মদ পান করিয়ে ধর্ষণ করে সে। বিষয়টি কাউকে জানালে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়। নির্যাতিতা শ্রীপুর থানায় মামলা করলে নুরুল ইসলাম শেখকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এদিকে খাগড়াছড়িতে ডাকাতি ও গণধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আমিন ওরফে নুরুল আমিনের ২ মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেজুতি জান্নাতের আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আন্দোলন তো সুদূর পরাহত। ইতিহাসে এমন ব্যর্থ, দায়িত্ব ও লক্ষ্যহীন বিরোধী দলের উদাহরণ একমাত্র বিএনপি বলেও মন্তব্য তার। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ধর্ষণের মতো অপকর্মকারীদের দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, উপনির্বাচনে ঢাকা ১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ ১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীদের বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলনের কোনো ইস্যু নেই, বস্তুগত পরিস্থিতিও তৈরি হয়নি। মত প্রকাশে বাধা থাকলে বিএনপি প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদ্গার কি করে করছে প্রশ্ন তার। আন্দোলন সংগ্রামের লক্ষ্য নির্ধারণে বিএনপি চরমভাবে ব্যর্থ, আর আন্দোলন তো সুদূর পরাহত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ, দায়িত্বহীন, লক্ষ্যহীন বিরোধী দলের উদাহরণ একমাত্র বিএনপি। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, রাজনীতিকে নষ্টই করেছে বিএনপি, দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই বলেও হুঁশিয়ার করে দেন তিনি। কেউ দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করলো, সরকার এবং আমাদের দল এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমরা কাজ করছি। যারা এই অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন জায়গায় উপনির্বাচনের মাঠে সরকারি দল পেশি শক্তি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিরোধী নেতারা। এ বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ বিএনপি নেতাদের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হেয় করতে ইনডেমনিটি নাটক তৈরির অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। ওরা আমাদের দীর্ঘদিনের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটাকে ধ্বংস করে অন্য কোনো দেশের সাংস্কৃতিক
অনুষঙ্গ বানাতে চান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা ৫ নির্বাচনী আসনের বিএনপি দলীয় প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সন্ত্রাসী দল আজকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমি নির্বাচন কমিশনকে বিষয়গুলো এবং প্রশাসনকে বিষয়গুলো অবগত করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। আজকে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। এরা সরকারি পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের কাজ করে, রক্তাক্ত করে মানুষ, কিন্তু জনগণের শক্তি যখন নামবে এই কাপুরুষ সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালাবে। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জাতীয়তাবাদী ওলামা দল। যারা এই ধর্ষণগুলির জন্য দায়ী তার বেশিরভাগই এই সরকার দলীয় ব্যক্তিরা। এখানে দুর্নীতি অনাচার হচ্ছে সেটারও কোনো দমনের চেষ্টা আমরা দেখি না, কারণ সেখানেও জড়িত সরকারি দলের লোকেরা। অবিলম্বে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবিও জানান বিএনপি নেতারা। দলের অন্যতম সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বহুল প্রত্যাশিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচলে দুই দেশের সরকারের মধ্যে চুক্তি সই হয়েছে। এই চুক্তি দুই দেশের বিমান চলাচলের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে। সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর উপস্থিতিতে সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার চুক্তিতে সই করেন। ফলে এখন থেকে দুই দেশের যে কোনো এয়ারলাইন্স সরাসরি যাত্রী ও কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে। 2013 সালে দুই দেশের মধ্যে অনুস্বাক্ষরিত চুক্তির আলোকে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ধর্ষণের ঘটনার বিচার 180 দিনের মধ্যে করার স্পষ্ট নির্দেশনা থাকলেও কোনো কোনো মামলার রায় পেতে 22 বছর পর্যন্ত সময় নেয়। সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পদযাত্রা অনুষ্ঠানের শুরুতে ডাকসুর সাবেক ভিপি নূর এই মন্তব্য করেন। বলেন, ধর্ষকদের পৃষ্ঠপোষকদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। এর বিরুদ্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় করা বিক্ষোভে পুলিশের হামলার নিন্দাও জানান। বলেন, স্বৈরাচারদের ক্ষমতায় রাখতে নয়, জনগণের সেবক হিসেবে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে। ধর্ষকদের ক্রস ফায়ার দেওয়ার বিষয়টিকে আওয়ামী লীগের একজন নেতা মতলবী মন্তব্য বলে দাবি করেন তিনি। বলেন, ক্ষমতায় থাকার জন্য ক্রস ফায়ারকে পন্থা হিসেবে বেছে নিয়েছে সরকার। এখানে স্পষ্টভাবে আইনে বলা আছে 180 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। সেখানে আমরা 180 দিন তো দূরের কথা, দেখি 8, 9, 10 বছর, এমনকি 22 বছরও লেগে যায় ধর্ষণের বিচার করতে। এই বিচার ব্যবস্থার প্রতি আমরা ধিক্কার জানাই। যেই বিচার ব্যবস্থা একটি ঘটনার বিচার করতে 20 বছর নেয়, এই বিচার ব্যবস্থার প্রতি আমরা ধিক্কার জানাই। শৃঙ্খলা করবেন না এবং এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। ফুটবল। বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ মোটা অঙ্কের অর্থের প্রলোভন ও হুমকি দেখিয়ে কাউন্সিলরদের প্রভাবিত করছেন, অভিযোগ সমন্বয় পরিষদের সহসভাপতি প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহির। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই দাবি সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিনের। কাল ইশতেহার ঘোষণা করবে সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম ও মহিউদ্দিন মহির সমন্বয় পরিষদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সমন্বয় পরিষদের প্রার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে ভোটারদের কাছে গিয়েছেন। তৃণমূল থেকে ফুটবলের উন্নয়ন, সংগঠকদের দাবি দেওয়ার বিভিন্ন বিষয়ে দিয়েছেন অঙ্গীকার। তবে সমন্বয় পরিষদের অভিযোগ, কাজী সালাউদ্দিনের প্যানেল থেকে অর্থ ও ক্ষমতা দিয়ে কাউন্সিলরদের প্রভাবিত করা হচ্ছে। প্রভাবমুক্ত নির্বাচন হলে জয়ের প্রত্যাশা করছেন শেখ মোহাম্মদ আসলাম, মহিউদ্দিন মহিরা। প্রতিটি জায়গায় আমরা দেখেছি কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ততা আমাদের চেয়ে অনেক বেশি ভোকাল কাউন্সিলররা এই ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছেন। সেই জায়গাটাতে আমি অত্যন্ত আশাবাদী যে এবার একটা পরিবর্তন ইনশাল্লাহ হবে। বিভিন্নভাবে অর্থ এবং টাকা পয়সা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য চেষ্টা করা হচ্ছে, ভোটারদেরকে হুমকি দামকিও দেওয়া হচ্ছে। ডুপ্লিকেট ব্যালট পেপারের মাধ্যমে কোনো ধরনের নির্বাচনকে প্রভাবিত করার কোনো প্রক্রিয়া তৈরি হতে পারে, সেই শঙ্কাটা আমাদের আছে। সেটার ব্যাপারে আমাদের শঙ্কার কথাটা আমরা নির্বাচন কমিশনকে বলব।
টানা 3 মেয়াদে ফুটবলের কতটুকু উন্নতি করেছে কাজী সালাউদ্দিনের পরিষদ তা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে এসব প্রশ্নে বিচলিত না হয়ে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করছেন বাফুফের সভাপতি। আমলে নেননি প্রতিপক্ষ প্যানেলের কোনো অভিযোগ। তার মতামত সে দিয়েছে। যদি আমরা আমাদের পাওয়ার ব্যবহার করতাম তো অনেকে রিজাইন করছে, টেলিভিশনে এসে ইন্টারভিউ দিয়েছে। তা আমাকে জিজ্ঞেস করছে, আমি বললাম যে আপনারা জাস্ট ল ফলো করবেন, ইউ উইল ফলো দ্য কনস্টিটিউশন। আমি এক লাইন কনস্টিটিউশনের বাইরে যাব না। এটা আমি প্রেসিডেন্ট হই না হই ডাজ নট ম্যাটার। কাউন্সিলর আসতে আসে বলে আমি ইলেকশন করছি। সারা বছর তারা আসতেছে, তাদের জন্য ফান্ড অ্যারেঞ্জ করতেছি। লাস্ট ইয়ার যেরকম ডিস্ট্রিক্টকে 6.5 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিয়েছি ফেডারেশন থেকে। তারপরে খেলার যতখানি পারি অ্যারেঞ্জ করি। তো আমার সাথে তাদের যোগাযোগ তো কম বেশি আছে। 3 অক্টোবর বাফুফে নির্বাচনে ভোট দেবেন 139 জন কাউন্সিলর। সুষ্ঠু নির্বাচনের আশা করছে দুই প্যানেলই। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় স্ত্রী নিম্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড, 4 জন খালাস। 50,000 সৌদি প্রবাসীর ভিসা ও আকামার মেয়াদ শেষ হচ্ছে আজ। সরকারের কিছুই করার নেই বললেন মন্ত্রীরা, নিয়োগদাতার সঙ্গে যোগাযোগের পরামর্শ। একাদশ সংসদে সরকারি দলের একচ্ছত্র ক্ষমতা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। মত পিআবির সংসদকে কার্যকর করতে নিরপেক্ষ নির্বাচনের সুপারিশ। বাবরি মসজিদ ভাঙচুর মামলার রায়ে আদবানি সহ সব আসামি খালাস, হামলা পরিকল্পিত ছিল না বলছে ভারতের বিশেষ আদালত। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh। সঙ্গে থাকার ধন্যবাদ।